বিগত ম্যাচটার ভুল থেকে আমরা কি শিখলাম? আজকে যখন ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল, তখনই তো আমাদের বোঝা উচিত ছিল আমাদেরকে একটু দেখে শুনে খেলতে হবে। সেলসের বোলিং এর উত্তাপে যেন আমরা মাঠে টিকতেই পারলাম না, 3টি উইকেট টপ করে পড়ে গেল। পরবর্তীতে শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ হাসানের যদি 92 রানে পার্টনারশিপ না হতো, তাহলে মনে হয় আমাদের রান 150-এর নিচে থাকতো। যখন তারা দুজন একসাথে ব্যাটিং করছিল, তখনও মনে হচ্ছিল তারা যদি একটু লম্বা খেলতে পারতো, বাংলাদেশের রান কিন্তু 280 রান করা সম্ভব ছিল। এটা থেকে বোঝা যায় যে পিচটা কতটা ব্যাটিং সহায়ক ছিল। এই ধরনের পিচে দুজন ব্যাটসম্যান ভালো স্টার্ট পাওয়ার পরে কেন ক্যাপিটালাইজ করতে পারলো না, এটা দায়িত্ব কিন্তু পুরোপুরি তাদেরকে নিতে হবে। ব্র্যান্ডন কিং এর দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়টি আরও সুনিশ্চিত হয়ে যায়। চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে কিভাবে বাংলাদেশে এরকম বিপর্যয় হলো সেই ঘটনাটা একটু জেনে আসি। প্রথমে যদি বাংলাদেশের স্কোরবোর্ডটা একটু দেখে আসি, তাহলে আমরা দেখতে পারবো কোন ব্যাটসম্যান কতগুলো রান করেছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পারবো 2 for 1-3, এগুলো হচ্ছে রান সংখ্যা। সৌম্য সরকার, লিটন দাস, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং জাকির আলী। তো বুঝতেই পারতেছেন তারা কিভাবে আউট হয়েছে। আমাদের ফল অফ উইকেটসগুলো একটু যদি দেখি, কত সময়ে কোন রানের সময় আমাদের উইকেটগুলোর পতন ঘটছে, তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো যে আমরা কেন এত অল্প রানে আজকে প্যাকেট হয়ে গেছি। 26 রানে আমাদের প্রথম উইকেটের পতন ঘটে, 41 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, 53 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে, 64 রানে চতুর্থ উইকেটের পতন ঘটে, 100 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে, 104 রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে, 117 রানে সপ্তম উইকেটের পতন ঘটে। কপাল ভালো তো আমরা 228 রান টার্গেট দিতে পেরেছি। যদি না মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ হাসানের পার্টনারশিপ না হতো, তাহলে 150-এর নিচে আমাদের অল আউট হয়ে যেতে হতো। এটাই বাস্তবতা ছিল। কিন্তু কেন এমনটা হলো? ব্যাটসম্যানদের ব্যাটিং করতে কেন এতটা অনীহা? একটু যদি আমরা গভীরভাবে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কেন এই ধরনের বিপর্যয় আজকে চলে আসলো। আরেকটা কথা না বললে না হয়, আমাদের রেগুলার ক্যাপ্টেন শান্ত এবং মুশফিকুর রহিমের অবর্তমানে দলটা একটু নড়বড়ে অবস্থানে আছে। সেই সাথে সাকিবকে যদি কোনোভাবে দলে একটু পোশাক করে ঢোকানো যায়, তাহলে কিন্তু দলের চেহারা কিন্তু একদম পাল্টে যায়। উনি কিন্তু দলটাকে একটু ব্যালেন্স করে দিতে পারে। একজন বাড়তি বোলিং অপশন দিতে পারে আপনাকে, প্লাস একজন বাড়তি ব্যাটিং অপশন দিতে পারে আপনাকে। আজকে ব্যাটিং কলাপসের বর্ণনা যদি একটু শুনি, তাহলে কি কারণটা হলো এবং কেন হলো, কিভাবে হলো, সেটা আপনাদেরকে একটু জানিয়ে আসি। প্রথমে শুরু করতে হবে সৌম্য সরকারকে দিয়ে। সৌম্য সরকার গ্লোবাল টি-20 লিগ থেকে যে ধরনের ফর্ম নিয়ে এসেছেন, তার বিন্দু পরিমাণ কিন্তু আজকের ম্যাচে তিনি দেখাতে পারেননি। গুড লেন্থের একটি বল যেখানে ভিতরের দিকে আসতেছে, সেই বলটি তিনি লং অনের উপর দিয়ে একটি চিপ শট খেলতে গেলেন, আলতো একটি শট এবং আলতো একটি ক্যাচ। তিনি যদি শটটা একটু ফুল ফ্লোতেও খেলতেন, তাহলে বলটি তার মাথার উপর দিয়ে চলে যেত, অন্তত তিনি ক্যাচ আউট হতেন না, সেই যাত্রায় তিনি বেঁচে যেতেন, কিন্তু আউট হয়ে ফিরে গেলেন। লিটন দাস তিনি কেন দলে খেলতেছেন আমি তো সেটাই বুঝতেছি না। তাকে টপ অর্ডারে হচ্ছে না, তাকে 6-7-এ নিয়ে আসেন, টপ অর্ডারের চেষ্টা করতেছেন, তিনি পুল শট খেলার চেষ্টা করতেছেন, তার কোনো ব্যালেন্স ঠিক নাই। সেই কারণে অফ ব্যালেন্স থাকার কারণে একটা আউটসাইড এজ লেগে অসাধারণ ক্যাচ এবং তিনি ডাগ আউটে ফিরে গেলেন। মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি, তিনি আজকে দ্বিধাদ্বন্দ্বে ব্যাটিং করতেছিলেন, বল কি ছেড়ে দিবেন নাকি খেলবেন, এই চিন্তা করতে করতে তার ইনসাইড এজ লেগে যায়, বল ডাউন, ফিরে গেলেন। যার খেলা দেখে খুবই ভালো লাগছিল তানজিদ হাসান খুবই ভালো খেলতেছিল, কিন্তু ব্যাক টু ব্যাক 2-4 মারার পরে তিনি তৃতীয় বলে কেন আবার তিনি এই শট খেলতে গেলেন, সেটা আমার বোধগম্য না। দলের যেখানে 3টি উইকেটের পতন হয়ে গেছে, আপনাকে তো ধরে সরে খেলতে হবে। হ্যাঁ, আমি মানে যে খুবই ভালো উইকেট ছিল, খুবই ফ্ল্যাট উইকেট, এখানে রান করা খুবই সহজ ছিল। তা না হলে তো তানজিদ হাসান এত রান করতে পারতো না, এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে 92 রানে একটা পার্টনারশিপ 7 উইকেট চলে যাওয়ার পরে করা সম্ভব ছিল না। এটা ব্যাটিং উইকেট বলেই তো সম্ভব ছিল। এই উইকেটে যদি এত একটি ভালো স্টার্ট পাওয়ার পরে যদি সেটাকে যদি আপনি ক্যাপিটালাইজ না করতে পারেন, তাহলে কিন্তু ব্যর্থতা আপনাকে নিতে হচ্ছে। আফিফ কিন্তু এসেই দুর্দান্ত কিছু শট খেলেছেন। রেমারো শেফার্ডকে তিনি কাভারের উপর দিয়ে যে একটি শট খেলেছেন, তার দৃষ্টিনন্দন ছিল। স্ট্রেট ব্যাটেও তার ভালো শট ছিল, কিন্তু তারও বোঝা উচিত ছিল যে 4 উইকেটের পতন হয়ে গেছে, আমি কেন এত দ্রুত খেলতেছি, আমাকে একটা লম্বা পার্টনারশিপ করা উচিত। তিনি কি করলেন, মতির একটা ফ্লাইটের ডেলিভারি ক্লক শট খেলতে গেলেন এবং ইজি ক্যাচ দিয়ে বসলেন। তার মানে 100 রানে 5 উইকেটের পতন ঘটে গেল। ক্রিজে আসলেন জাকির আলী, তিনি প্রেসারটা অ্যাবজর্বই করতে পারলেন না। টপ অর্ডার ব্যাটসম্যানের এত বড় কলাপস তিনি মনে হয় আগে কখনো দেখেনি নাই। অবজার্ভ করে না করার কারণে তিনিও একটু ঘাবড়ে গেলেন। আজকের ম্যাচে তার কোনো পারফরমেন্স নেই, যদিও তার প্রতি আমার প্রত্যাশাটা সবচেয়ে বেশি ছিল। মতি কিন্তু খুবই ফ্লাইটের ডেলিভারি দিচ্ছিল, প্লাস লাইন টু লাইন বল করছিল। জাকির আলী কি করলো, সেই বলটাকে কাট করার চেষ্টা করলো এবং এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন। সে যদি স্ট্রেট ব্যাটে খেলার চেষ্টা করতো, তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। আমরা জানি রিশাদ ক্যান ব্যাট। রিশাদ 18 বলে 48 রান করেছিল, সেই ইনিংসটা আমাদের মনে পড়ে, কিন্তু আজকের ম্যাচে 8 বলে 16 রানে আউট হয়ে যায়। এখানে যেখানে টপ অর্ডার ব্যাটসম্যানরা 2 for 1-3 এই ধরনের ব্যাটিং রান তারা করেছে, সেখানে রিশাদ হোসেন 8 বলে 16 রান করেছেন, তাকে তো দোষারোপ করার কোনো সুযোগই থাকছে না। মতির মিডল ওভারে আফিফ আর রিশাদ হোসেনের যে উইকেট দুটি নিয়েছেন, সেটি দুটি খুবই মূল্যবান উইকেট ছিল। এই দুটি উইকেট যদি তিনি ওই সময় না আনেন, তাহলে বাংলাদেশ দলের রান কিন্তু আরেকটু বেড়ে যেতে পারতো। বাংলাদেশ দলে কি পরিবর্তন আনা উচিত? যেহেতু লিটন 2 নম্বরে ব্যাটিং করতে পারতেছে না, মানে 1 ডাউনে ব্যাটিং করতে পারতেছে না, তাকে উচিত দল থেকে হয় বের করে দেওয়া, না হলে 6-7-এ খেলানো। 3 নম্বরে তার স্লটে তিনি ব্যাটিং করতে পারতেছে না। আমার তো মনে হয় আমাদের রেগুলার ক্যাপ্টেন শান্ত যখন অ্যাভেলেবেল হবে, তার প্লেইং ইলেভেনে কোনো জায়গায় হবে না।
মুশফিক দলে আসলে তো আরো পরিবর্তন করবে। সাকিব আল হাসানকে যদি কোনোভাবে দলে ঢোকানো যায় তাহলে দলটা আরো সমৃদ্ধ হয়ে যাবে। আজকের ম্যাচের পরাজয় আরেকটি কারণ আমি যদি বলি, যতই কম রান আমরা করি না কেন, যতই ফ্ল্যাট উইকেট হোক না কেন, আমাদের বোলিং এক্সপ্রেস নাইট রানার সে কেন 4 নম্বরে বল করতে আসবে? তার তো প্রথম ওভার দিয়ে বল করা উচিত ছিল। এই সকল জিনিসগুলো আমাদের ক্যাপ্টেনের একটু মাথায় রাখা উচিত। আমরা 11 ম্যাচ টানা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখান থেকে আজকে আমরা পরপর টানা 2টি ম্যাচ হেরে গেলাম। এটার পেছনে কি কারণ দায়ী? কারণটা হচ্ছে আমরা সবসময় একটু স্লো টার্ন উইকেটে আমরা খেলে অভ্যস্ত। আমরা বিগত সময় যে সময় আমরা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম সে সময় তারা একটু স্লো উইকেট খেলতো, তখন বাংলাদেশের স্পিনাররা একটু ভালো সুযোগ পেত। তখন সাকিব আল হাসান দলের সাথে ছিল, আরো বাড়তি একজন স্পিনার খেলারও যেত, মাহমুদুল্লাহ বোলিং করে সুযোগ পেত। তো এই সকল কারণে তখন আমরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পেতাম। আমাদের কাছে মনে হতো যেন আমরা হোম কন্ডিশনে খেলতেছিলাম। এখন যখন ফ্ল্যাট উইকেট হয়ে গেল, এখন কিন্তু আমরা তাদের সাথে আর পেরে উঠতেছি না। আমরা না করতে পারতেছি ভালো বল, না করতে পারতেছি ভালো ব্যাটিং। এটি হচ্ছে আমাদের আজকের পরাজয়ের মূল কারণ। এর থেকে মূল কারণ হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের ধৈর্যশীলতা নেই। 3 উইকেট পড়ে গেছে, 2 উইকেট পড়ে গেছে, 4 উইকেট পড়ে গেছে। আমাদের একটু দেখে শুনে খেলতে হবে। আমরা যদি রিশাদ হোসেনের দিকে তাকিয়ে থাকি, রিশাদ 18 বলে 48 রান করেছিল কোন এক সময়, সে আমাদেরকে বাঁচাবে। আমরা যদি তাকিয়ে থাকি সবসময় ওল্ড হর্স মাহমুদুল্লাহর দিকে, তাহলে তো হচ্ছে না। আমাদের সবার উচিত একটা কালেকটিভ ওয়েতে আগানো, যার বদলতে বাংলাদেশ সামনের খেলাগুলোতে একটু ভালো খেলতে পারবে। আমার সেই প্রত্যাশাই থাকবে। সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি বিদায় নিলাম। ভালো থাকবেন আপনারা। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।